আসসালামু আলাইকুম। মুহুরী নদীতে এখন বর্তমানে স্বাভাবিক পানি আছে, আর লোকালয়গুলা থেকে যে পানিগুলা নামতেছে ওই পানিগুলাই এখন নদী দিয়ে প্রবাহিত হইতেছে। খুব বেশি পরিমাণে। আর নদীর পানি মাছে ভরপুর হয়ে গেছে। ফেনীর প্রত্যেক মাছের ঘের পানিতে প্লাবিত হয়ে নদীতে তলিয়ে গেছে বিদায় নদী সম্পূর্ণ মাছে ভরপুর হয়ে গেছে। তাই উপচে পড়া মানুষের ভিড় কোনোভাবেই কমছে না। মৌরিপরে ব্রিজের 6টা গেট ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত। তবে আমরা গতকালকে মুসাপুর ব্রিজ তলিয়ে গেছে পানিতে। বিপদ যেন আমাদের চারিদিক থেকে ঘিরে ধরতেছে। দুর্যোগ একটার পর একটা আমাদের সাথেই আছে। আলহামদুলিল্লাহ নদীর পানি এখন স্বাভাবিক আছে। যেখানে পানি ছিল গতকালকে পর্যন্ত, গত দুদিন আগেও যেখানে পানি ছিল এখান পর্যন্ত, ওইখান থেকে এখন মিনিমাম 10 থেকে 15 ফিট পানি কম নদীতে। প্রবাসী ভাইয়েরা প্রত্যেক এলাকায় অনেক বেশি চিন্তিত আছেন, এখনো অনেক বেশি পরিমাণে মেসেজ দিতেছেন, কল দিতেছেন। সবাইকে বলবো আপনাদের এলাকাগুলো হয়তো বা বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের স্বজনরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। হয়তো বা খুব শীঘ্রই বিদ্যুৎ চালু হলেই আপনাদের স্বজনরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আর একটা কথা হচ্ছে কি, আমাদের অনেকগুলা টাওয়ার এই দুর্যোগে বন্ধ ছিল। বৃষ্টি শুরু হওয়ার প্রথম থেকে এই টাওয়ারগুলো বন্ধ ছিল। এই টাওয়ারগুলো যদি সোলার সিস্টেমে থাকতো, আমাদের নেটওয়ার্ক সিস্টেমটা থাকতো এবং সবার সাথে সবার যোগাযোগ হতো। কোন এলাকা প্লাবিত হইতেছে সবাই অন্তত দেখতো, জানতো, সতর্ক থাকতো। কিন্তু একযোগে ফেনী জেলায় সমস্ত টাওয়ারগুলো অফ হয়ে যায় এবং সম্পূর্ণ কার্যক্রম ব্যাহত হয়। যদিও একটা দুইটা টাওয়ার ওনারা বলতেছে সচল ছিল, ওই টাওয়ারগুলো সচল থেকে কি লাভ? আমি কল দিব ফেনীতে, ওইখানে টাওয়ার তো বন্ধ। আমার টাওয়ারে নেটওয়ার্ক আছে কিন্তু ফেনীতে কল দিব, কল তো পাবো না। তো ওই জন্য এখনই আমাদের ওই সিম অপারেটরগুলোকে তাদের লাগাম টানতে হবে। ওই সিম অপারেটরগুলো হাজার কোটি টাকা সরকারকে ব্যাট ফাঁকি দিতেছে, কর ফাঁকি দিতেছে। সবাইকে বলবো এই সিম অপারেটরগুলোর লাগাম টানুন। আজ যদি এই কয়েকদিন আগে যদি নেটটা না যাইতো, প্রত্যেক এলাকার মানুষজন সতর্ক থাকতো, বেশি নিজের এবং পরিবারের এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে পারত এবং কি ক্ষতি সম্পর্কে ধারণা নিয়ে তারা অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে পারত। আমরা খেয়াল করতেছি একটা মহিলাও মাছ ধরতে আসছেন। আর আমার প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের বাড়িতে
আপনারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িঘর করেন, আপনারা অনেক পরিমাণে খরচ করে থাকেন, কিন্তু হয়তোবা 50,000 1 লাখ টাকা খরচ করতে পারেন না একটা সোলার সিস্টেমের জন্য। আপনারা 1 কোটি টাকা 50 লাখ টাকা দিয়ে বাড়িঘর করেন, অন্তত 50,000 টাকা দিয়ে একটা সোলার সিস্টেম চালু করতে পারেন না। এটাই আপনাদের ব্যর্থতা। আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগের জন্য এটাই একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং কি নেটওয়ার্ক সিস্টেমগুলো আমাদের এখন থেকে আমাদেরকে সোলার সিস্টেমের আওতায় আনতে হবে। কারণ এই বন্যা আমাদের এই পথ চিনে গেছে। এই বন্যা বারবার আসবে, প্রতি বছর আসবে। তাই আপনাদের প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের বাসার ছাদে, বাড়ির টিনে, অন্তত যে এলাকাগুলো উঁচু আছে বাসার ছাদে, বিশেষ করে বাসার ছাদগুলাতে আপনারা সোলার সিস্টেমটা চালু করেন। এবং একতলার বাসাগুলাতে অন্তত ছাদে একটা রুম রাখার ব্যবস্থা রাখবেন। অনেক টাকা খরচ করে প্রবাসী ভাইরা বাড়িঘর করেন। সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা সোলার সিস্টেমটা চালু রাখবেন। অন্তত আপনার বাসায় অন্তত লাইটটা থাকবে এবং কি মোবাইলটা চার্জ দেওয়ার জায়গাটা থাকবে। তাই প্রবাসী ভাইরা এই বিষয়গুলো দেখবেন। এবং আমি সকল নেটওয়ার্ক সিস্টেমটার প্রতি নজর দিতে বলবো। এই নেটওয়ার্ক সিস্টেমটা যদি আজ ভালো হতো, আমাদের এই সোনাগাজীতে এই অবস্থার সম্মুখীন হতো না। এবং বিশেষ করে পুরো ফেনী জেলা আরো বেশি সতর্ক থাকতো। কারণ প্রথম দিন বৃষ্টি থেকে নেটওয়ার্কটা চলে গেছে। ওই কারণে যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে কোন এলাকা প্লাবিত হইতেছে এবং কোন এলাকাগুলো অক্ষত আছে, ওই এলাকা সম্পর্কে কারো ধারণা ছিল না। তাই সবাইকে বলবো, আপনারা প্রবাসী ভাইদের বলবো এই বিষয়গুলো একটু দেখবেন। অন্তত আপনার ফ্যামিলির 20,000 টাকা দিয়ে হলেও একটা সোলার সিস্টেম আপনারা চালু রাখবেন। এবং এত লক্ষ টাকা দিয়ে বাড়ি না করে এবং এত লক্ষ টাকা খরচ করে আপনারা বাড়ি করেন, বাড়ির ছাদে অন্তত একটা রুম রাখবেন। ওই রুমটাতে যেন এই বন্যার সময় আশ্রয় গ্রহণ করতে পারেন। এবং কি আপনারা বিশেষ করে সোলার সিস্টেমটার প্রতি মনোযোগ দিবেন। এত লক্ষ কোটি টাকা দিয়ে বাড়ি করে কোনো লাভ নাই। এই বন্যা আমাদের মাঝে হয়তোবা প্রতি বছরই ফিরে আসবে। কারণ এই বন্যা আমাদের এই জনপদ চিনে গেছে। এবং এই বন্যা এটা একটা দেশকে নিচে রাখার জন্য এই বন্যাটা, এটা সবাই বুঝে। তাই সবাইকে বলবো, এই বন্যা হয়তোবা শেষ হবে না। হয়তোবা দেখবেন 1 মাস পরেও বৃষ্টি হইতে পারে, তখন হয়তোবা আবার শুরু হবে এই বন্যাটা। তাই সবাইকে বলবো, অন্তত পক্ষে আপনার বাসায় একটা কেরোসিনের স্টোভ অথবা গ্যাসের স্টোভ রাখবেন। এবং আমাদের প্রত্যেক এলাকাগুলোতে, প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক মহল্লাগুলোতে একটা করে স্পিড বোর্ড রাখার ওই এলাকার যুব সমাজগুলোর দায়িত্ব নিতে হবে। কারণ এটা হয়তোবা আমাদের সরকার বহন করতে পারবে না এত টাকা। তাই আমরা প্রত্যেক জনপদে, প্রত্যেক এলাকাগুলোতে স্পিড বোর্ড, লাইফ জ্যাকেট প্রত্যেক ফ্যামিলির মাস্ট লাগবে। সবাই এই বিষয়ে সচেতন থাকবেন। এখন থেকেই প্রত্যেকের ফ্যামিলির জন্য লাইফ জ্যাকেটগুলো হয়তোবা 300-400 টাকা। 5 জন ফ্যামিলি মেম্বার থাকলে আপনার জন্য হয়তোবা 1500 টাকা খরচ হবে বা 2000 টাকা খরচ হবে। তাই আপনাদের বলবো, এখন থেকে আপনাদের ফ্যামিলির জন্য লাইফ জ্যাকেট, সোলার সিস্টেম, এক্সট্রা তেলের স্টোভ এবং কি বাসার ছাদে 1-2টা রুম, এইগুলা হচ্ছে বন্যার বাড়তি সতর্কতা হিসাবে আমাদের এই জনপদের ফেনী অঞ্চল এবং নোয়াখালী অঞ্চল, সিলেট অঞ্চল, উত্তরবঙ্গ এবং কি দেশের সর্বত্রর জন্য এটা রেড অ্যালার্ট। কারণ এই বন্যাটা যে আমাদের ফেনীতে হয়েছে আজকে এমনটা না। হয়তোবা আমার মনে হয় যে এভাবে চলতে থাকলে বড় বর্ষায় হয়তোবা এই পানিটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারত। হয়তো আরো বৃষ্টি যদি বেশি হইতো, হয়তোবা মিনিমাম 20-30টা জেলায় এই বন্যাটা আরো বেশি পরিমাণে হইতো। এখন ফারাক্কা বাঁধ খুলে দিছে,
এর পরিপ্রেক্ষিতে হয়তোবা আমাদের উত্তরবঙ্গ আরো বেশি ডুবে যাবে। এই জন্য দেশবাসীকে বলবো, আপনারা এখন থেকেই আমার এই সতর্কতামূলক মতামতগুলো আপনারা দেখবেন। প্রবাসী ভাইদের প্রতি একটাই অনুরোধ, আপনারা এগুলা আপনাদের ফ্যামিলিকে এখন থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুদিন পর থেকে আপনারা এই জিনিসগুলা মাথায় রাখবেন। এখন থেকে এই জনপদে এই বন্যা শুরু হয়েছে মানে আগামী বছরও আসবে। যেমনটা সিলেট দেখছেন, উত্তরবঙ্গে দেখছেন, ঠিক তেমন ভাবে প্রত্যেক এলাকাগুলোতে আসার সম্ভাবনা আছে। তাই সবাইকে বলবো, আপনারা এখন থেকেই সতর্ক থাকেন। অন্তত সোলার সিস্টেমটা এত লাখ কোটি টাকা দিয়ে বাড়ি বানান, অন্তত একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য, একটা লাইট জ্বালানোর জন্য একটা সোলার সিস্টেম লাগাতে পারেন না? প্রবাসী ভাইরা এত পরিশ্রম করেন, এত কিছু করেন, আপনার ফ্যামিলির খোঁজ খবর নিতে পারেন না। আর আমাদের বিশেষ করে দুর্বলতা ছিল আমাদের নেটওয়ার্ক সিস্টেম। বিশেষ করে নেটওয়ার্ক সিস্টেমে যদি আমরা স্বেচ্ছাসেবী ভাইদেরকে যদি আমরা ওয়্যারলেসের আওতায় নিয়ে আসা যাইতো, ওয়্যারলেসের মাধ্যমে যদি যোগাযোগ করা যাইতো, আমাদের এত প্রাণহানি বা এত ক্ষয়ক্ষতি পরিমাণ এত হতো না। কারণ আমরা যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, প্রত্যেক এলাকায় অতি সহজে এবং কম সময়ে আমরা পৌঁছাতে পারতাম এবং কি প্রত্যেক এলাকাগুলোর খোঁজ খবর নিতে পারতাম। তাই সবাইকে বলবো, এই সতর্কতামূলক মতামতগুলো আপনারা দেখবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন এগুলো পালন করার জন্য। কারণ এই বন্যা শেষ বন্যা না, এই দুর্যোগ শেষ দুর্যোগ না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন আমার মতামতগুলো রক্ষা করার জন্য। সবাইকে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।